গভীর এক রাত শহরের নামকরা বানসাল পরিবারের ফার্ম হাউসে পাওয়া যায় একই পরিবারের 5 জনের গলা কাটা লাশ। প্রতিটা ঘরে ছড়িয়ে আছে রক্তের ভয়ঙ্কর চিহ্ন, যেন কেউ ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনায় চালিয়েছে এক নিষ্ঠুর হত্যাযজ্ঞ। এই বিভীষিকার একমাত্র জীবিত সাক্ষী পরিবারের বড় মেয়ে মীরা বংশাল, কিন্তু তার বক্তব্য আরো রহস্যময়। সে শুধু লাশ দেখেছে, খুনিকে নয়। সন্দেহর তীর কোটিপতি এই পরিবারের আজন্ম শত্রু রাজেশের দিকে ঘোরে। এক উকিলের সন্দেহ ঘুরপাক খায় শুধুই মীরাকে ঘিরে। মীরার সন্দেহ পরিবারের ড্রাগ আসক্ত সদস্য আরাবের উপরে। আবার অনেকের চোখে সন্দেহের কেন্দ্রে আছে এক রহস্যময় ধর্ম ব্যবসায়ী গুরুমাতা, যাকে ঘিরে ফিসফিস করে বলা হয় এক কালো জাদুর গল্প। তাহলে সত্যিটা কোথায়? এটা কি পরিকল্পিত প্রতিশোধ, নাকি বিশ্বাস আর অন্ধত্বের আড়ালে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর পাপ? এই নিষ্ঠুর হত্যার আসল রহস্য উদ্ঘাটনের নামে ইন্সপেক্টর জটিল, কিন্তু সত্য আর মিথ্যার সীমারেখা বুঝতে বুঝতেই সে নিজেই আটকে পড়ে রহস্যের এক অন্ধকার জালে, যেখানে প্রতিটা উত্তর জন্ম দেয় আরো ভয়ঙ্কর প্রশ্নের। এমনই ভরপুর সাসপেন্স, শ্বাসরুদ্ধকর এক তদন্ত, অতীতের কিছু ভয়ানক পাপ আর রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি রাত अकेली है দ্য বানসাল মার্ডার্স। সকাল সকাল বাসার বাইরে এত কাকের চিৎকার শুনে মীরা তার ধ্যানে মনোযোগ দিতে পারছে না। তাই প্রচন্ড রেগে নিচে এসে মেয়েট কাজলকে জিজ্ঞেস করে ওদের খাবার এখনো তৈরি হয়নি। কাজল ঘাবড়ে বলে বড় স্যার তো আসেনি, কিন্তু আজ এই কাকগুলো একটু বেশি শোরগোল করছে। মীরা বিরক্ত হয়ে বাসার পেছনের আঙিনায় আসতেই কিছু একটা দেখে ভয়ে রীতিমতো শকড হয়ে যায়। হতবাক হয়ে উপরে তাকাতেই তার মুখের উপরে টপ টপ করে রক্ত পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে সে কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলে। তখনই আচমকা সব কাক তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ভয়ে মীরা জোরে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পরে ইন্সপেক্টর জটিল বানসাল ম্যানশনে আসলে তার জুনিয়র নান্দু বলে এরা অনেক পাওয়ারফুল, সোজা ডিসিপি বর্মাকে কল দিয়েছে। জটিল বলে এরা তো দেশের নামকরা নিউজ পেপার প্রভাত মন্থনের মালিক বানসাল, তাই না? নান্দু বলে ঠিকই ধরেছেন, তবে ভেতরে চলেন। এরা কেমন যেন আজব স্বভাবের। বাংলোর বিশাল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখা যায় দুইটা পায়ের ভাস্কর্য রাখা, যেটা একা একাই ঘুরছে, পায়ে গোল গোল চিহ্ন। সামনেই বড় করে এই পরিবারের গুরু মাতার ছবি, ছোট এক বাচ্চার ছবিতে মালা দেওয়া। পরিবারের সবাই লাল পোশাক পরা, সামনে কালো কলসিতে কিছু ফুল আর পাতা রাখা, আর এদের গুরুমাতা ঘুরে ঘুরে মন্ত্রপাঠ করছে। এদের আজব এসব রীতিনীতি দেখে জটিল বেশ অবাক হয়ে যায়। তবে মীরা জটিলকে দেখে কেমন যেন এক রহস্যময় নজরে তাকায়। তখনই এই পরিবারের পিএ রাজাত এসে জানায় সে আসলে তাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল অফিসার মীরার সাথেই এসেছে। মীরা হলো মাহিন্দার, মানে এই পরিবারের হেডের পত্নী। তবে মাহিন্দার এখন কথা বলার মতো অবস্থায় নেই, তাই পূজা শেষ হতেই তার বড় ছেলে প্রশান্ত তাদের সাথে কথা বলবে। জটিল বলে সব তো বুঝলাম, কিন্তু এখানে আসলে হয়েছেটা কি? রাজাত কিছু বলার আগেই জোরে শঙ্খ বেজে উঠতেই রাজাত এমন ভাবে হাত উঁচু করে যেন সে মহাভক্ত। এই বাড়ির সবাই কেমন যেন রহস্যময়। পূজা শেষ হতেই প্রশান্ত আর তার ছেলে মাধবের কাছে আসলে প্রশান্ত জানায় আগামীকাল তার মেয়ে মীরার ছেলে অর্জুনের মৃত্যুবার্ষিকী, তাই সবাই তাদের এই ফার্ম হাউসে এসেছে। আর আজ সকালেই এসব হয়েছে। মাধব তাদের সেই লোকেশন দেখাতে বের হলে তার ছেলে রিহানের রুম থেকে এত জোরে শব্দ শুনে বিরক্ত হয়ে তাকে হেডফোন দিতে বললে রিহান বলে তার মাথায় ব্যথা করে, তাই বাবার উপরে রাগ দেখিয়ে টিভি বন্ধ করে দেয়। সুইমিং পুলের দিকে তাকিয়ে জটিল জিজ্ঞেস করে ওনার নাম গীতামা, তাই না? মাধব বলে আসলে কাল আমার ভাগ্নের মৃত্যুবার্ষিকী, তাই গুরুমা সবাইকে এখানে ডেকে সব রীতিনীতি পালন করছে। একটু আগেও আমরা সেই রীতি পালনের জন্যই প্রার্থনা করছিলাম। একটু সামনে এগোতেই কিচেনের দিকে তাকালে মাধব বলে মেয়েটার নাম কাজল, যে মীরা দিদির সাথেই থাকে, আর বয়স্ক মহিলাটা তার মা। কথা বলতে বলতে বাসার পেছনের আঙিনায় এসে জানায় তাদের গুরুমায়ের ধারণা এই বাড়ির উপরে কেউ
কালো জাদু করেছে। আজ সকালে মীরা বাসার পেছনে আসতেই এসব দেখে। সামনের ভয়ানক দৃশ্য দেখে জটিল আর নান্দু হতবাক হয়ে তাকায়। দেখা যায় 40 থেকে 50টা কাক মরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চারিপাশে শুধু রক্ত আর রক্ত। এমন বিভৎস দৃশ্য দেখিয়ে মাধব বলে, প্রতিদিন সকালে বড় চাচা কাকদেরকে প্রসাদ দেয়, কিন্তু আজ সে আসার আগেই এসব হয়ে গেছে। দেওয়ালে মই আর দড়ি বাধা দেখা যায়। মনিটর রুমে আসলেই 2 সিকিউরিটি গার্ড জানায় তারা মই বেয়ে উঠে দেখেছিল, তবে কাউকেই দেখেনি। কিন্তু ফুটেজে 2 জনকে আসতে দেখা যায়। সম্ভবত এরা আগেই পালিয়ে গিয়েছিল। লম্বা লোকটার নাম প্রকাশ আর খাটো লোকটার নাম উমেশ। তাদের ডিউটি রাতে থাকে, তাই ভোরে কি হয়েছে তারা জানে না। উমেশ আর প্রকাশের সাথে পেছনে সিঁড়ি দিয়ে ছাদে উঠলে বাইরের রাস্তা দেখে জটিল নান্দুকে বলে, ওইদিকে তো মল রোড, তুমি দ্রুত ওই রাস্তার ফুটেজ বের করো আর নিচে বিছানো পানি আর রক্ত বাকি সবকিছুর এভিডেন্স কালেক্ট করো। জটিল কথা শেষ করার আগেই জোরে কাঁচ ভাঙার শব্দ আর চিৎকার চেঁচামেচি শুনে ফুটে আসতেই দেখে 3 জন মিলে একটা অল্প বয়স্ক ছেলেকে আটকানোর চেষ্টা করছে। আর ছেলেটা পাগলের মতো চিৎকার করে বলছে, আমাকে যেতে দাও। উমেশ আরাফকে থামাতে আসলে সে উমেশের নাকে জোরে এক ঘুষি দিয়ে নিজের মায়ের গলা চেপে ধরে বলে, তোমরা সবাই মিথ্যুক, আমাকে ছেড়ে দাও। জটিল দৌড়ে এসে আরাফকে মেঝের সাথে চেপে ধরতেই মীরা দৌড়ে এসে তাকে থামতে বলে। মীরা বেশ শান্তভাবে আরাফকে বলে, তুমি যেতে চাইলে যেতে পারো, বা থাকতে চাইলে থাকতেও পারো, কেউ তোমাকে আটকাবে না। আরাফের বাবা রেগে বলে, মীরা, আমরা তোকে সামলাচ্ছি তাই না? মীরা শান্তভাবেই বলে, ছোট চাচা, আপনারা কি আমাদের থেকে আলাদা নাকি? আরাফ শান্ত হতেই মীরা কেমন ভাবে যেন বলে, মনে রাখবে স্বাধীনতার স্বাদ পেতে হলে যন্ত্রণাও ভোগ করতে হয়। জটিল বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই আরাবের কি হয়েছে? মীরা রাগী চোখে তাকিয়ে কিছু না বলেই চলে যায়। উমেশ সামনের এক রুম দেখিয়ে জানায়, আরাফকে বড় সাহেব প্রায় এই রুমে আটকে রাখে, কারণ সে ড্রাগসের নেশায় আসক্ত। পিছনে আরাফকে তার মাকে জড়িয়ে ধরতে দেখে জটিল বুঝে উঠতে পারে না এই পরিবারের সবাই এত আজব কেন। কিছুক্ষণ পর ডিজিপি আসতেই তাকে মাহিন্দারের কাছে আনা হয়। ডিজিপি বর্মা বলে, আমি সব সামনে নিব, আপনাদের সিকিউরিটির দায়িত্ব আমার। মাহিন্দার রেগে বলে, কি করবেন আপনারা? ওই শয়তানটা আমার কোম্পানি খেতে চায়, তাহলে আমার সাথে কথা না বলে এসব করে ভয় দেখিয়ে কি জিতে যাবে? গালি দিতে শুরু করলে তাদের গুরুমা আচমকাই উঠে দাঁড়ায়। পরিবারের বাকিরাও সাথে সাথে উঠে দাঁড়ায়। এসব দেখে জটিল বেশ অবাক হয়। গুরুমা মাহিন্দার মাথায় হাত রেখে শান্ত হতে বলতেই মাহিন্দার কান্না করতে থাকে। গুরুমা মাহিন্দারের ছোট ছেলের দিকে তাকিয়ে বলে, আমি ভয়ানক এক বিপদের আভাস পেয়েছি, তবে কেউ তা বদলাতে বা থামাতে পারবে না, যা হবার তাই হবে। বলেই জটিলের দিকে কেমন ভাবে যেন তাকায়। জটিল ডিজিপিকে পেছনের আঙিনায় এনে দেখায় পিগের গলা কেটে এই পরিবারের নিউজ পেপারের উপরে রাখা হয়েছে। মনে হচ্ছে এরা এই নিউজ পেপার বিজনেস শেষ করার হুমকি দিয়ে। ডিজিপি বলে, মাহিন্দার ভেতরে যার সাথে শত্রুতার কথা বলছিল সে হলো রাজেশ বানশাল, যে নিউ রাইস টিভির মালিক। মাহিন্দারের বড় ভাইয়ের ছেলে আর আমার খুব কাছের বন্ধু। রাজেশ আর মাহিন্দারের মধ্যে এই নিউজ পেপার বিজনেস আর ওই টিভি চ্যানেলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে। রাজেশের জন্যই ডিজিপিকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে ডিজিপি এই কেসে ব্যক্তিগতভাবে জড়িত। জটিল লক্ষ্য করে মীরা বেলকনি থেকে তাকেই দেখছে। রাতে মা আবারও জটিলের বিয়ে নিয়ে ঘ্যান শুরু করলে সে বিরক্ত হয়ে টিভির সাউন্ড বাড়িয়ে দেয়। পরের দিন সকালে মল রোডের রাস্তার ফুটেজে দেখা যায় 2টা ছেলে গাড়িতে করে পালাচ্ছে। মিশ্রা জানিয়েছে তাদের একজন বস্তিতে থাকে। সবাই বস্তিতে আসতেই জটিল দেখে শ্মশানের পাশেই ময়লা আবর্জনায় ভরা একটা বস্তি। একটা বাচ্চার সাহায্যে লক্ষণকে ডেকে ঘর থেকে বের করতেই সে পুলিশ দেখে দৌড়ে পালায়। তাকে ধরতে গিয়ে জটিলের সাথে এক মহিলার ধাক্কা লেগে তার সব কাগজ পড়ে যায়। জটিল লক্ষ্য করে বস্তির কিছু বাচ্চা খুব অসুস্থ, তাদেরকে তাঁবু টাঙিয়ে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে। লক্ষণকে ধরে থানায় এনে ইচ্ছা মতো পিটালে সেই মহিলাটা রেগে বলে, আপনারা কোনো প্রমাণ ছাড়া ওকে মারতে পারবেন না, আমি কিন্তু একজন উকিল, সবাইকে এর জন্য জবাবদিহি করতে হবে। জটিল এসবে পাত্তা না দিয়ে দুজনের কার্ডে নিউ রাইজের নাম দেখে বুঝে যায় এরা রাজেশের কোম্পানিতেই কাজ করে। রাজেশ এসব শুনে প্রচন্ড রেগে বলে, ওই বানসালদের কাজই হলো কিছু হলে আমাকে দোষারোপ করা। কি সব আজগুবি গুরুমাতার অন্ধভক্ত। আসলে এগুলো করে ওরা ওই ডিলটা ক্যান্সেল করতে চায়। কয়েকদিন পরেই বোর্ডের মিটিং, তাই এসব করে সিম্প্যাথি পেতে যাচ্ছে। ডিজিপি বলে, আমি নিজে কথা বলেছি, পুরো পরিবার শকড হয়েছিল। রাজেশ টিটকারি করে বলে, কিসের শক? বাসায় এত কিছু হলো, গার্ডরা কিছুই দেখেনি, আর মীরাই কেন সবার আগে এসব দেখলো? জটিল অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি
আপনি কিভাবে জানলেন যে মীরা এসব সবার আগে দেখেছে? ওই বাসার কারোর সাথে কি আপনার কথা হয়? রাজেশ রেগে বলে, এখানে এসব প্রশ্ন না করে ওই বাসায় গিয়ে তদন্ত করো, কারণ যে এসব করেছে সে ওই বাসায় ওদের মধ্যেই বসে আছে। জটিল এবার ফার্ম হাউসের সিসিটিভি কন্ট্রোল রুমে আসলে ইনচার্জ জানায় পেছনের আঙিনায় মোশন ডিটেক্টর লাগানো হয়েছিল, কিন্তু কেউ গেলেই বারবার শব্দ করত, তাই গত বছর সেটা সরিয়ে নেওয়া হয়েছে। আর টিন শেডের উপরে থাকা ক্যামেরাটা বন্ধ রাখা হয়েছে। আসলে ওই ক্যামেরার অ্যাঙ্গেল এমন ভাবে রাখা যে মীরার রুমের ফুটেজ উঠে যেত। মীরার নাম শুনতেই রাজাত জোরে একটা কাশি দিতেই ইনচার্জ টপিক বদলে বলে, চাইলে এই ক্যামেরাটা অন করা যাবে, তবে মীরা এই মৃত্যুবার্ষিকী শেষ হওয়ার পর আপনাকে আসতে বলেছে। রাতে জটিল বেশ রেগে লক্ষণ আর তার সাথীর কাছে আসলে সেই মহিলা রেগে বলে ওদেরকে ছেড়ে দিতে। জটিল রেগে জেলে ঢুকে বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ফুটেজে এই দুই বলদকে ওই বাড়ির পেছনে দেখা গেছে, এমনকি তারা ওখানে রক্ত আর পিগের মাথা রেখে পালিয়েছে সেটাও দেখা গেছে। এদের এখন সব সত্য বলতে বলেন, না হলে বাকি জীবন জেলেই রেখে দিব। লক্ষণ ভয়ে ভয়ে বলে, একটা লোক কল দিয়ে ওসব জিনিস নিয়ে যেতে বলেছিল, সে আমাদেরকে ওই এক বাড়ি কল দিয়েছিল, এরপর মেসেজে ঠিকানা দেয় আর এক জায়গায় খবরের কাগজে মোড়ানো টাকা পাই। তাকে কখনো আমি দেখিও নি। ফোনে বলেছিল প্যাকেটে রাখা পিগের রক্তাক্ত মাথা ওই খবরের কাগজের উপরে রাখতে হবে, এরপর আমরা শুধু রক্ত মেশানো পানি ছিটিয়ে চলে আসি। তবে আমরা যখন পলিথিনটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তখন কিছু কাক উড়ে গেলেও বাকিরা সেখানেই বসেছিল। এমন আজব দৃশ্য দেখে আমরাই হতবাক হয়ে গিয়েছিলাম। জটিল বের হতেই নান্দু বলে, এই ছেলেরা তো অল্প কয়েক সেকেন্ডের জন্যই ওখানে ছিল, তাহলে অন্য কেউ হয়তো কাকদের খাবারের সাথে খাবার বা পানির সাথে কিছু একটা করেছে। এদের কল রেকর্ড থেকে জানা গেছে যেই নম্বর থেকে কল এসেছিল সেটা কোনো PMPL মানে প্রভাত মান্থান প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে রেজিস্টার করা। বানসালের কোম্পানির নামেই সিম রেজিস্টার করা জেনে জটিলের কেমন যেন খটকা লাগে, তাই নান্দুকে বলে বানসালের ফার্ম হাউসের সিকিউরিটিকে কল দিয়ে বলতে যে সে যেন প্রতি ঘন্টায় আপডেট দেয়, মনে হচ্ছে ভয়ানক কিছু একটা হতে চলেছে। বলেই দ্রুত বানসালের ফার্ম হাউসে আসে, কিন্তু কয়েকবার বাইকের হর্ন দিলেও কেউ দরজা খুলছে না দেখে প্রকাশ আর উমেশকে কয়েকবার ডাকে। তাদের কোনো সারা শব্দ না পেয়ে গেট টপকে ভেতরে আসতেই দেখে উমেশ নাক ডেকে মরার মতো ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডাকলেও ওঠে না। আশেপাশে প্রকাশকে কোথাও দেখা যায় না। জানালার বাইরে বজ্রপাতের আলোতে আচমকাই সারা মুখে রক্ত মাখানো মীরাকে দেখে জটিল ভরকে যায়। দ্রুত বাইরে এসে মীরাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মীরা পুরো ট্রমায় চলে গেছে। কোন রকমে বলে সবাই গায়েব হয়ে গেছে, সবাই শেষ, মারা গেছে। জটিল বুঝতে পারে খুবই ভয়ানক কিছু একটা হয়েছে। মীরাকে সিকিউরিটি রুমে বসিয়ে উমেশকে কোন রকমের চর থাপ্পড় দিয়ে উঠিয়ে বলে, তুমি ম্যাডামের খেয়াল রাখো আর ভেতর থেকে দরজা বন্ধ করে দাও, এখনই বাকি টিম চলে আসবে। মীরাকে ভেতরে বসিয়ে জটিল দ্রুত বন্দুক বের করে ধীরে ধীরে বাংলোর দিকে আসে। মেইন দরজা খুলতেই দেখা যায় পুরো বাড়ি অন্ধকার। সুইমিং পুলের কাছে আসতেই আস্থা আচমকা বের হয়ে জটিলকে দেখে জিজ্ঞেস করে, মিয়া দিদি কোথায়? বাইরে কি যেন একটা হয়েছে, আমার খুব ভয় করছে। ভিতরে আমি আর রিহান আছি। জটিল বলে, মীরা সেফ আছে, আপনি দরজা বন্ধ করে বসেন, আমি সব চেক করছি। জটিল ধীরে ধীরে করিডোর থেকে হেঁটে সিঁড়ির কাছে আসতেই দেখে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা। রক্তের দাগ অনুসরণ করে ওপরে উঠতেই গার্ড প্রকাশের রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখে। প্রকাশ তখনও বেঁচে আছে। সে কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ যন্ত্রণায় তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সামনে ভাঙা কাঁচ দেখে নিচে তাকাতেই দেখা যায় সুইমিং পুলে একটা লাশ উপুর হয়ে পড়ে আছে। বামে এগোতেই দেখে মীরার ছোট চাচার রক্তাক্ত লাশ পড়ে আছে। ঘরের ভেতরে মীরার ছোট চাচির চোখ মুখ ঢাকা রক্তাক্ত লাশ। রুম থেকে বের হতেই দেখে প্রকাশ মারা গেছে। করিডোরে রক্তের দাগ দেখে সেটা অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে স্টাডি রুমে ঢুকতেই দেখে মাধব কম্পিউটারের উপরে মাথা দিয়ে পড়ে আছে। রক্তে তার মাথার রুমাল ভিজে চুপচুপ করছে। স্টাডি থেকে বের হয়ে মীরার রুমে ঢুকতেই দেখে তার পুরো রুম জুড়ে তার আর তার মৃত ছেলের ছবি, আর তাদের ওই গুরুমাতার বড় বড় ছবি। বিষয়টা বেশ আজব লাগলেও সেটা নিয়ে না ভেবে
চলে আসে পাশের রুমে। টিভি তখনও চলছে। সোফায় প্রশান্তের রক্তাক্ত লাশ পড়ে আছে। পুরো বাড়িতে যেন লাশের মেলা বসেছে। এমন ভয়ানক কিছু জটিল তার পুরো জীবনেও দেখেনি। দ্রুত কন্ট্রোল রুমে কল দিয়ে টিম পাঠাতে বলে নিচে নেমে এ বাসার সবচেয়ে বড় সদস্য মাহিন্দ্রানের ঘরে ঢুকতেই দেখে বিছানায় তার মুখ ঢাকা রক্তাক্ত লাশ পড়ে আছে। দ্রুত ডিজিপিকে কল দিয়ে বলে ফরেন্সিক টিম পাঠাতে। এখানে তো গণ হত্যাযজ্ঞ চলেছে। কিছুক্ষণ পরেই বানসালের ফার্ম হাউসের সামনে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সে ভরে যায়। এক এক করে সব লাশ নিয়ে যাওয়া হয়। এমন বিভৎস ক্রাইম সিন দেখে জটিল নিজেই যেন ট্রমায় চলে গেছে। নান্দুর ডাকে তার ধ্যান ভাঙলে ডিজিপিকে এসে বলে মীরা বলেছে বাইরে কিছু শব্দ শুনে মীরা বের হতেই এত রক্ত দেখে দ্রুত নিচে নেমে আস্থা আর রিহানকে দেখে তাদেরকে এক রুমে বন্ধ করে। এরপর বাইরে ছুটে সিকিউরিটির রুমে আসে। ডিজিপি রেগে বলে 24 ঘন্টা আগে হুমকি দিয়েছিল, আর 24 ঘন্টার মধ্যেই এতগুলো খুন, এসব কিভাবে হলো? এখন থেকে এসপি চৌহান এই কেস সামলাবে, তোমরা তাকে সাহায্য করবে বলেই মীরাদের কাছে যায়। জটিল দূর থেকে দেখে গুরুমাতা আসতেই মীরা তাকে প্রণাম করছে। গুরুমাতা মীরাকে সান্ত্বনা দিচ্ছে। আস্থা ডিজিপিকে জড়িয়ে কান্না করতে থাকে। ফরেন্সিক ডক্টর পানিকার আসলে চৌহান তার সাথে ক্রাইম সিনে যেতে চাইলে পানিকার বলে যে অফিসার সবার আগে ক্রাইম সিন দেখেছে শুধুমাত্র সে আমার সাথে যাবে। নিজের টিমকে ব্রিফিং দেওয়ার সময় লক্ষ্য করে ডিজিপি গুরুমাতা, মীরা আর আস্থাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। সে রেগে এসে ডিজিপিকে বলে ক্রাইম সিনের প্রথম 1 ঘন্টাটা খুবই জরুরি, আর মীরার মুখে কাপড়ে রক্ত লেগে আছে, তাই তার থেকেও এভিডেন্স কালেক্ট করতে হবে। মীরা আর গুরুমাতা রেগে ডিজিপিকে দেখলে ডিজিপির কিছুই করার থাকে না। একদিকে মীরা থেকে এভিডেন্স কালেক্ট করা হচ্ছে, আর অপরদিকে বাংলোর ভেতরে এক একটা লাশের থেকে কাপড় সরিয়ে দেখা যায় প্রত্যেককে কাপড় দিয়ে মুড়ে গলায় চাপাতি দিয়ে পোজ দিয়ে মারা হয়েছে। আরাবের লাশ সুইমিং পুল থেকে ওঠালে সেই পুলেই বেশ বড় এক চাপাতি পাওয়া যায়। গুরুমাতা কেমন এক অদ্ভুত নজরে সব দেখতে থাকে। পরের দিন সব চ্যানেলে বানসাল পরিবারের বিভৎস মৃত্যুর কথা বলা হয়। মাহিন্দার বানসাল, তার 2 ছেলে প্রশান্ত আর বিবেক বানসাল, বিবেকের স্ত্রী সীমা বানসাল, তাদের ছেলে মাধব আর আরফ বানসাল। কিন্তু পুলিশ কেন সাসপেক্ট আস্থা বানসাল আর মীরা বানসালকে ছেড়ে দিল? তাহলে কি তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে? তখনই রাধাকে বাসায় আসতে দেখে জটিল বেচারা হক চকিয়ে যায়। রাধাকে নিশ্চয়ই মনে আছে, ওই যে রাত একেলিহের প্রথম পর্বের জমিদারের স্ত্রী। মা রাধাকে দেখে খুশি হলেও জটিল বেশ ভরকে যায়। জটিল বলে কাল রাতে ব্যস্ত ছিলাম, তাই কল দিতে পারিনি। তোমার না কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে, চলো নামিয়ে দেই। কিন্তু রাধা মায়ের সাথে সময় কাটানোর জন্য বাসায় থেকে যায়। মীরাকে জিজ্ঞাসাবাদ করা হলে মীরা জানায় ঘড়িতে তখন 10:30 কি 11টা বাজছিল। আমি ওয়াশরুম থেকে বের হতেই লক্ষ্য করি দরজার লক কেউ খোলার চেষ্টা করছে। তবে তখন বিষয়টাকে মনের ভুল ভেবে আমি ধ্যানে বসি। তখনই কারো চিৎকার করার আওয়াজ ভেসে আসে। এবার আমার খুব ভয় হয়, তাই তাড়াতাড়ি বের হয়ে করিডোরে আসতেই দেখি বিবেক চাচা গলায় হাত দিয়ে কাঁপতে কাঁপতে বেডরুম থেকে বের হচ্ছে। ছুটে তার কাছে যেতেই চাচা আমার হাতের উপরেই মারা যায়। তখনই আরাফ রক্ত মাখা চাপাতি নিয়ে হিংস্র পশুর মতো বের হয়ে আমার উপরে হামলা করতে গেলে আমি কোনো রকমে উঠে সিঁড়ির দিকে আসি। তখনই প্রকাশ উঠে আসে, আর আরাফ আমাকে কোপ দিতে গেলেই সেই কোপ গিয়ে প্রকাশের বুকে লাগে। রক্ত ছিটকে আমার মুখ আর দেওয়ালে লাগে। ভয়ে আমি কোনো রকমে দৌড়ে নিচে নামতেই দেখি আস্থা দৌড়ে আসছে। আস্থা এত রক্ত দেখে ঘাবড়ে গেলে আমি তাকে নিয়ে কোনো মতে টিভির রুমের দরজা লক করে দিই। তখনই বাইরে কাঁচ ভাঙার আর পানিতে কিছু একটা পড়ার শব্দ শুনতে পাই। রিহান তখন ঘুমাচ্ছিল, তাই আমি আস্থাকে রুম লক করে বসতে বলে বাইরে চেক করতে এসে দেখি আরাবের লাশ সুইমিং পুলে ভাসছে। মীরা কান্না করতে করতে বলে আরাবি সবাইকে মেরে ফেলেছে। পানিকার মিটিং রুমে সবগুলো লাশের ছবি দেখিয়ে জানায় এদের প্রত্যেকের গলা কেটে হত্যা করা হয়েছে। কাটার দাগ দেখে মনে হচ্ছে কেউ প্রচন্ড রেগে আঘাত করেছে। আরাব সুইমিং পুলে পড়ার পর তার মাথায় জোরে আঘাত লাগে, ফলে সে সেখানেই মারা যায়। নান্দু বলে সেদিন সকালে আরাফ তার পরিবারের সাথে খুব হিংস্র ব্যবহার করছিল, এমনকি তাদেরকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। আমরা এটাও জানতে পেরেছি যে আরাফ ড্রাগস নিত। পানিকার জানায় আরাফের নাকে হোয়াইট পাউডার পাওয়া গেছে, তবে সেগুলো কোন ধরনের ড্রাগ সেটা জানতে হলে ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। ডিজিপি বলে তাহলে তো বোঝাই যাচ্ছে আরাবই খুনি। প্রেস ব্রিফিং ডেকে সবাইকে জানিয়ে দিই চবে তো 2 পায়ে রাজি। এত
সহজে কেস সলভ হয়ে যাচ্ছে, কিন্তু জটিল বলে আমার মনে হয় না এই সবগুলো খুন কেউ রাগের মাথায় করেছে, কারণ লাশগুলো কোনোটা করিডোরে, কোনোটা বেডরুমে, কোনোটা টিভি রুমে বা স্টাডি রুমে পড়েছিল। কেউ যদি রাগের মাথায় খুন করত তাহলে একজনের চিৎকারে বাকিরা সাবধান হয়ে যেত, কিন্তু এরা যেখানে ছিল তাদেরকে সেখানেই মারা হয়েছে, আর কেউ বাঁচার চেষ্টাও করেনি। মনে হচ্ছে এরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। তাছাড়াও আগের দিন আমরা যা দেখেছি সেটাও প্রমাণ করে এটা কোনো সাধারণ কেস না। পানিকার অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছিল। পানিকারকে আগের দিনের কাকের মরে পড়ে থাকা ছবি আর কাটা শুকরের মাথা বানসাল পরিবারের উপরে রাখা ছবি দেখানো হলে সে রেগে জিজ্ঞেস করে এগুলো তাকে আগে কেন বলা হয়নি, আর ওইখানে কি এমন ব্যবহার করা হয়েছিল যে কাকগুলো এভাবে পড়েছিল। নান্দু সেখানের পানির ল্যাব রিপোর্ট দেখালে জানা যায় পানিতে ক্লোনাজেপাম ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত ঘুমের সমস্যা থাকলে রোগীদেরকে দেওয়া হয়। পানিকার এবার চিন্তায় পড়ে যায়। জটিল বলে আরাফ সবসময় নেশার ঘরে থাকতো, তার পক্ষে এত প্ল্যানিং করা সম্ভব না। নিশ্চয়ই এই ঘটনার পেছনে ভয়ানক কোনো মাস্টার মাইন্ড লুকিয়ে আছে। ডিজিপি প্রেস ব্রিফিং এ এই কেস সলভের জন্য আরো সময় চাইলে রাজেশ খবরটা দেখে টিটকারির হাসি দিয়ে কাকে যেন কল দেয়। প্রকাশ এখনো বেঁচে আছে, তবে সে বর্তমানে কোমায় আছে। উমেশ জটিলকে জানায় সেদিন আমি আর প্রকাশ ভাই রোজকারের মতোই ডিউটি করছিলাম, কিন্তু এখনো বুঝতে পারছি না যে আমি এত গভীর ঘুমে কিভাবে তলিয়ে গেলাম। সন্ধ্যা 6টা বাজতেই আমাদের আগের ডিউটিতে থাকা গার্ডরা চলে যায়। 7টা কি 7:30টায় কাজল আর তার মা বের হয়ে যায়। সবার শেষে মালিক কিশোর বের হয়ে যায়। উমেশ সবসময় ডিউটির আগেই খাবার খায় আর প্রকাশ ডিউটি শেষ করে খায়। প্রকাশ ওয়াকিটকিতে তাকে হয়তো ডাকছিল, এমন কিছুই সে শুনতে শুনতেই তার মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যায়। জটিল জিজ্ঞেস করে তুমি কি আরাফকে সেদিন বা এর আগে বাইরে যেতে দেখেছো? উমেশ জানায় না, ওই সকালের ওই ঘটনার পর থেকে সে তো রুমেই বন্দী ছিল। উমেশের শরীরে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে কিনা চেক করতে তার রক্ত নেওয়া হয়। তখনই থানা থেকে কল আসলে জটিল দৌড়ে এসে দেখে এসপি চৌহান তার রাগ লক্ষণ আর তার পার্টনারের উপরে দেখাচ্ছে, কারণ জটিলের জন্য এই কেস এখনো বন্ধ হয়নি। জটিলের প্রচুর রাগ হলেও চৌহান সিনিয়র বলে কিছুই বলতে পারে না। মাধবের ল্যাপটপের রিপোর্ট নিতে আসলে জানতে পারে রিসেন্টলি তাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে 2 কোটির লেনদেন হয়েছে। জটিল নান্দুর সাথে কথা বলতে আসলে নান্দু বলে কত সহজেই কেসটা সলভ হয়ে যাচ্ছিল, তাহলে মাঝপথে গিয়ে তোমার ফোন কাটার কি দরকার ছিল? মীরার পিএ রাজাত জানিয়েছে যেই নম্বর থেকে লক্ষণকে কল করা হয়েছিল সেই নম্বর আরাবের নামে রেজিস্টার করা। আরাবের রুমে 2টা ফোন পাওয়া গেছে, একটা ফোনে তার পার্সোনাল সিম আর একটা ফোনে এই সিমটা ছিল। নান্দু সেই ফোন দুটো ছবি দেখালে জটিল লক্ষ্য করে একটা ফোনে লন্ডন স্কুল অফ ইকোনমিকের স্টিকার দেওয়া। জটিল রাধার সাথে দেখা করতে আসলে দেখে তার মা সেখানে বসে সবজি কাটছে। জটিল বিরক্ত হয়ে গেলে মা বলে বাসায় একা ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আমি তো আর জানতাম না তুইও আসবি, এমনি তো ওর সামনে কলেজের পরীক্ষা, তাই একটু সাহায্য করছি। জটিল রেগে চুপ করে থাকে। কিছুক্ষণ পর মা ডেকে একটা টক শো দেখায় যেখানে রাজেশ আস্থার ইন্টারভিউ করছে। আস্থা কান্না করতে করতে বলে আমরা আমাদের পরিবারকে হারিয়ে ফেলেছি আর মিডিয়া আমাদেরকে দোষ দিচ্ছে, বাজে বাজে কথা বলছে। রাজেশ সাধারণ জনতাকে রাগাতে বলে যেই 2 ছেলেকে গ্রেফতার করা হয়েছে তারা তাদের বয়ান বদলে দিয়েছে। এই ডিজিপি আর তার টিম কি আসলেই কোনো কাজ করছে? পরের দিনে সাধারণ জনতা রেগে থানার সামনে প্রতিবাদ মিছিল শুরু করে দেয়। লক্ষণের উকিল নিশা বলে এসপি চৌহানের কাস্টাডিতে আমার ক্লায়েন্টের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে। একজনের চোখ উপড়ে ফেলেছে আর অপরজনের তো মৃতপ্রায় অবস্থা। খবরে এসব দেখে ডিজিপি রেগে চৌহানকে তার থানার 2 জুনিয়রের উপরে দোষ চাপিয়ে বর্তমান পরিস্থিতি ঠান্ডা করতে বলে। চৌহান চলে যেতেই পানিকা ল্যাব রিপোর্ট দেখিয়ে বলে আমাদের সন্দেহ অনুযায়ী ভিকটিমদের শরীরে ক্লোনাজেপাম পাওয়া গেছে, তার মানে তাদেরকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তবে এক একজনের শারীরিক অবস্থা এবং খাবারের পরিমাণ ভিন্ন হওয়ায় এক একজনের উপরে এক এক রকমের প্রভাব ফেলেছে। জানা গেছে ওই ঘুমের ওষুধ ক্ষীরে মেশানো ছিল। আস্থার দুধের জিনিসে সমস্যা হয় তাই সে ক্ষীর খায়নি। প্রকাশ রাতে খাবার দেইতে খায় তাই সেও ক্ষীর খায়নি, আর মীরা এমনি হয়তো ক্ষীর খায়নি, তাই তারা হুশেই ছিল। জটিল বলে মীরার সাথে কথা হয়ে গেছে, প্রকাশের এখনো হুশ ফেরেনি, তাই আমার মনে হয় আস্থার সাথে একবার কথা বলা উচিত। আস্থার সাথে কথা বলতে আসলে আস্থা জানায় আরাফকে আমরাই এমন বানিয়ে দিয়েছিলাম, তাকে মাসের পর মাস ওই রুমে বন্ধ করে রাখায় সে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আরাফ কাউকে খুন করতেই পারে না, সে একদম স্বাভাবিক ছিল। সেদিন সে আরাফের সাথে
ভিডিও গেমও খেলেছিল। হঠাৎ বাইরে বের হতেই প্রকাশকে দেখে জিজ্ঞেস করলে প্রকাশ বলে পেছনের দরজা খোলা ছিল, তাই প্রকাশ চেক করতে এসেছে। মাঝে মাঝে প্রকাশ রাতে এসে ঘরের সব দরজা জানালা বন্ধ আছে কিনা চেক করত। এরপর ওয়াকি টকিতে উমেশকে কয়েকবার ডাকলে সে যখন সাড়া দেয় না তখন চলে যায়। আরাবও কিছুক্ষণ পর উঠে চলে যায়। রিহান ঘুমাচ্ছিল, তাই সে বসে বসে গেম খেলছিল। হঠাৎ তার মনে হয় অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। দৌড়ে উপরের দিকে যেতে গেলে তার আগেই প্রকাশ দৌড়ে উপরে যায়। সাথে সাথে মীরা রক্তমাখা অবস্থায় নেমে এসে তাকে নিয়ে টিভির রুম লক করে দেয়। আর তারপরই তারা কাঁচ ভেঙে পানির মধ্যে কিছু একটা পড়ার শব্দ পায় আর মীরা বের হয়। রাজেশকে তার পিয়ের সাথে রেগে কথা বলতে দেখে জটিল জিজ্ঞেস করে যে রাজেশ আপনাদের কোম্পানি দখল করতে চায়, তার কোম্পানির লোককে দিয়ে সে আপনাদের বাসার পেছনে ওসব রাখিয়েছিল, আপনি তার কোম্পানিতে কি করছেন? আস্থা বলে আমাদের প্রভাত মান্থারে আর কিছুই বেঁচে নেই। মিয়া দিদির ছেলে মারা যাওয়ার পর সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে। এরপর কোম্পানির সকল সম্পত্তি বন্ধক রেখে লোন নিয়েছে। তাই রাজেশ আমাদের জন্য হুমকি না, বরং ওই ভণ্ড গুরুমাতা গীতাই হলো সব সমস্যার মূলে। মিয়া দিদি বলার পর আরাফকে সুস্থ করতে সে সারাদিন আরাবের রুমেই থাকতো। আমার মনে হয় সেই আরাবের ফোন ব্যবহার করে ওই গুন্ডাদেরকে কল দিয়েছিল। পরের দিন পুরো পরিবারের শেষকৃত্য করা হয়। শেষকৃত্য শেষে জটিল গুরুমাতার কাছে জিজ্ঞাসাবাদ করতে আসলে গুরুমাতা তার আধ্যাত্মিক ভাষায় বলে বানসাল পরিবার আসলে নিজেদের প্রয়োজনের তুলনায় এত বেশি পেয়ে গিয়েছিল যে তাদের কর্মফল তাদেরকে শেষ করে দিয়েছে। জটিল বিরক্ত হয়ে জিজ্ঞেস করে আপনার বাসা থেকে যে ক্ষীর ওই বাড়িতে প্রসাদ হিসেবে যেত সেটা কে রান্না করত আর কে নিয়ে যেত? আর ওই প্রসাদে কি আপনি ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? গুরুমাতা বরাবরের মতোই সোজা উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলে সে কোনো ওষুধ মেশায়নি। বাকিদের মতো জটিলকে বোকা বানাতে আধ্যাত্মিক জ্ঞান দেওয়া শুরু করলেই জটিল রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জটিল মীরার স্বামীর সাথে দেখা করতে আসে। মীরার স্বামী জানায় তার ছেলের পালমোনারি মানে ফুসফুসে ইনফেকশন ছিল। মীরা তাকে লন্ডনে নিয়ে গিয়েছিল, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। জটিল জিজ্ঞেস করে এখানে যা হয়েছিল সেই ব্যাপারে আপনার কি মত? মীরার স্বামী জানায় এখানে যা হয়েছে সেটা আসলেই খুবই বিভৎস। মীরার বাবা আর বড় চাচা মিলে আরাফকে পশুর মতো অত্যাচার করত। তারা যদি সবকিছু শান্তভাবে ম্যানেজ করার চেষ্টা করত তাহলে হয়তো এসব কিছু হতোই না। জটিল জিজ্ঞেস করে আরাবের বাবা আর মায়ের কথা বললেন না যে? মীরার স্বামী বলে আরাবের বাবা আমার মতো সুযোগ পেলে ঠিকই এই বাড়ি ছেড়ে চলে যেত। হয়তো এই বাড়ি আর সম্পত্তির লোভে সে নিজেও আলাদা হতে পারেনি। তখনই কেউ একজন কল করলে মীরার স্বামী তাকে ফোনে বলে ওটা ক্লিনিজম না, ওটা হচ্ছে ক্লোনাজিপাম। জটিল মীরার স্বামীর মুখে সেই মেডিসিনের নাম শুনে বেশ অবাক হয়ে যায়। তখনই জটিল খেয়াল করে মীরা জানালায় দাঁড়িয়ে তাদের দিকেই উকি দিচ্ছে। কল কাটতেই জটিল জিজ্ঞেস করে আপনি কি এই ওষুধটা খান? মীরার স্বামী রাহুল বলে অর্জুনের মৃত্যুর পর মীরার এই ওষুধের দরকার হয়, অনেকদিন থেকে তাকে এই মেডিসিনটা নিতে হচ্ছে। আসলে সন্তান মারা গেলে তার বাবা মায়ের উপর দিয়ে যে কি যায় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে মীরাকে আমি চিনতাম সে এখন অনেক বদলে গেছে। জটিল থানায় এসে মীরার বাসার কাজের মহিলা কাজলকে জিজ্ঞেস করে এই গুরুমাতার কাহিনী কবে থেকে শুরু হয়েছে? কাজল জানায় মাহেন্দ্রান অনেক বছর ধরেই গুরুমাতার ভক্ত। মীরা ছেলে অর্জুন মারা যাওয়ার পর তার এই ভক্তি আরো বেড়ে যায়। আশ্রমের রেকর্ড ফুটেজগুলো দেখার সময় জটিল নান্দুকে ইশারা করলে নান্দু কাজলকে বাইরে যেতে বলে। জটিল নান্দুকে একটা ফাইল দিয়ে বলে মীরার ছেলে অর্জুন বানসালের মেডিকেল হিস্টোরি বের করো। ঠিক তখনই সিকিউরিটি এজেন্সি থেকে জটিলের কাছে সিসিটিভি ফুটেজ পাঠানো হয়। সেটা দেখার সাথে সাথেই জটিল নান্দুকে নিয়ে বানসালের বাংলোতে আসে। ডক্টর পানিকার বলে সবার প্রথমে মহেন্দ্র বানসালের খুন হয়েছিল। তাকে এত বিভৎসভাবে মারা হয়েছিল যে তার মাথার খুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চাপাতি দিয়ে তার মাথায় বারবার আঘাত করা হয়েছিল। কিন্তু তাকে যে প্রথম খুন করা হয়েছিল সেটা আমি কিভাবে বুঝলাম? কারণটা হচ্ছে ঘাস কাটার পর চাপাতিতে যে ঘাসের টুকরো লেগেছিল সেটা মাহেন্দ্র বানসালের চামড়াতে পাওয়া যায়। তাকে খুন করা হয়েছে প্রায় রাত 10টার দিকে। এরপরে খুন করা হয় প্রশান্ত বানসালকে। সে তখন এই আর্ম চেয়ারেই বসেছিল, হয়তো ঘুমিয়ে গিয়েছিল, যার কারণে নিজেকে বাঁচানোর চেষ্টাও করেনি। প্রথমে প্রশান্ত বানসালের মাথায় একটার পর একটা আঘাত করা হয়েছে, এরপর গলা কেটে মারা হয়েছে। মাহেন্দ্রান আর প্রসাদ বানসালের রক্ত আমরা এই করিডোরে পেয়েছিলাম। এই করিডোর দিয়ে রক্তের দাগগুলো সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে গেছে। দোতলার এই বারান্দায় এসে আমরা বেশ কয়েকজনের পায়ের ছাপ পেয়েছি। এরপর খুনি মীরার রুমের দিকে আসে। মীরার রুমে
রুমের ভেতরে রক্তের কোনো ছিটে ফোঁটা নেই, কিন্তু ঘরের দরজার লকে আমরা কিছু রক্তের দাগ পেয়েছি। তার মানে হচ্ছে খুনি ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু দরজা ভেতর থেকে লক করা ছিল। মীরার পাশে এই রুমটা হচ্ছে মাধব বানসালের। বাকি সবাই কিছুটা নড়াচড়া করলেও খুনের সময় মাধব একেবারে নিশ্চুপ ছিল। হয়তো সে সময় সে ওষুধের প্রভাবে অজ্ঞান ছিল। মাধবের গলার কাটা চিহ্ন দেখে রিপোর্ট এসেছে যে তার মাথাটা পেছনের দিক থেকে ধরে গলায় একাধিকবার চাপাতি দিয়ে কাটা হয়েছে। এরপর তাকে ল্যাপটপের উপরে ফেলে দেওয়া হয়, যার কারণে ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। আর সেই সময়টা ছিল 10:15। এরপর সবাই বিবেক বানসালের রুমে আসে। ডক্টর বলে সীমা বানসাল তখনও ঘুমায়নি, যার কারণে খুনি তাকে মারতে আসলে ধস্তাধস্তির সময় সীমা বিছানা থেকে নিচে পড়ে যায়। খুনি সীমাকে টেনে নিতে চাইলে সীমার খাটের পা চেপে ধরে। তখনই হয়তো সীমার স্বামী বিবেক ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আমরা এখানে বিবেকের ব্লাড স্যাম্পল পেয়েছি, হয়তো বেচারা তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছিল। খুনি সীমাকে ছেড়ে দিয়ে সোজা বিবেকের গলায় চাপাতি মারে। বিবেক গলা চেপে ধরে দোতলার বারান্দায় আসে, আর এই বারান্দাতেও বিবেকের রক্তের স্যাম্পল পেয়েছি। এরপর খুনি এই রুমের সামনে আসে। তার ফিঙ্গারপ্রিন্ট আস্থা আর রিহানের রুমের দরজায়ও পাওয়া গেছে। ঠিক তখনই মীরা দোতলায় আসলে আরাফ তাকে দেখে চাপাতি নিয়ে তেড়ে যায়। ঠিক তখনই প্রকাশ দোতলায় আসে আর মীরা পাশে সরে যায়। তাই মীরাকে মারতে গেলেও চাপাতির কোপ লাগে প্রকাশের শরীরে। এরপর হয়তো দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে, আর প্রকাশের ধাক্কার কারণে আরাফ জানালা ভেঙে নিচে পড়ে যায়। বিজেপি জিজ্ঞেস করে, তাহলে সবার মুখে সাদা কাপড় দেওয়ার মানে কি? চৌহান বলে, কালো জাদুর জন্য কাফন পরিয়ে মানুষকে বলি দেওয়া হয়। ডক্টর চৌহানকে বলে, কি সব আজব কথা বলছেন? খুনের আগে পুরো পরিবারের সবাইকে মেডিসিন দেওয়া হয়েছে। সবাই ঘুমিয়ে গেলে মুখের উপরে কাপড় দিয়ে ঢেকে তারপর খুন করা হয়েছে, কারণ নিজের পরিবারের কাউকে মারতে গেলে মায়া লাগবে। নিশ্চয়ই সেই কারণেই মুখ ঢেকে খুন করা হয়েছে। জটিল জিজ্ঞেস করে, আপনি কি শিওর খুন ওই চাপাতি দিয়েই করা হয়েছে যেটা দিয়ে মালি বাগানের কাজ করত? পানিকার হ্যাঁ বলতেই জটিল বলে, তাহলে সেই চাপাতি আবারও টুল শেডে ফিরে আসলো কিভাবে? পানিকার বলে, নিশ্চয়ই খুনি সেটা আবারও সেখানে রেখে দিয়েছে। টুল শেডের উপরের ক্যামেরা ঠিক থাকলে সব পরিষ্কার হয়ে যেত। জটিল বলে, ক্যামেরা ঠিকই ছিল, ফুটেজ আমরা বাসার সিকিউরিটি বুথে পাইনি, কিন্তু সব রেকর্ড ঠিকই ওই সিকিউরিটি কোম্পানির সার্ভারে জমা হচ্ছিল। গত রাতে সিকিউরিটি কোম্পানি থেকে আমাকে ফুটেজ পাঠানো হয়েছে। সবাইকে ফুটেজ দেখিয়ে জটিল বলে, এই গণহত্যার কিছুক্ষণ আগে স্টোর রুমের দিকে দুইজনকে যেতে দেখা হয়েছে। একটা হচ্ছে প্রকাশ আর দ্বিতীয়জন হচ্ছে মীরা বানসাল। সে সময় তার শরীরের চাদর কাঁধের দুই পাশে ফেলে রাখা ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে সে অনেক নার্ভাস, আর পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে সে টুল শেডের দিকেই যাচ্ছে। এরপর প্রায় 5 মিনিট মীরা সিসিটিভির সার্ভেলেন্সের বাইরে চলে যায়। এরপর যখন সে ফিরে আসে, তার শরীরে পুরো চাদর দিয়ে ঢেকে রাখা। পানিকার বলে, তোমার এই থিওরি যদি মেনেও নি, কিন্তু আরাফ তো মীরা আর আস্থা রুমে যাওয়ার পর দোতলা থেকে নিচে পড়েছিল। জটিল বলে, আরাফ দেখেছিল মীরা তার বাবা মায়ের উপরে আক্রমণ করেছে। আরাফ মীরার সাথে ধস্তাধস্তি করে। এই সময় মীরার চিৎকার শুনে প্রকাশ সেখানে আসে। এরপর আপনি যা বলেছেন ঠিক সেটাই হয়েছে। চৌহান বলে, তাহলে মীরা আস্থা আর রিহানকে মারল না কেন? জটিল জানায়, পুরো পরিবারের মধ্যে যদি একজন বেঁচে থাকতো তাহলে সবাই তাকেই সন্দেহ করত। সে কারণে আস্থা আর রিহানকে মারিনি। পরিবারের সবাইকে যে মেডিসিন দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল সেটা শুধু মীরা ব্যবহার করে। যেই রাতে খুনগুলো হয়েছিল সেই রাতে মাধব বানসাল তার ল্যাপটপে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টের কাজ করছিল। নিজের ছেলের মৃত্যুর পর মীরা গুরুমাতার নামে যে সম্পত্তি কিনেছিল তার মূল্য প্রায় 2000 কোটি টাকা। এসবের মাঝে আইএনবি নামের একটা কোম্পানির নাম বারবার উঠে আসছে। ডিজিপি ভার্মা বলে, এই কেস যতটা সহজ মনে হচ্ছে ততটাই পেঁচিয়ে যাচ্ছে। একদিকে আরাফ যে মাদকাসক্ত, আর অন্যদিকে মীরা বানসাল যাকে অনেক চালাক মনে হচ্ছে। ডিজিপি পানিকারকে বলে, আপনি আবারও সবকিছু ভালো করে চেক করেন, কিন্তু এবার মীরাকে 1 নম্বর সাসপেক্ট হিসাবে তদন্ত করবেন। ডিজিপি জটিলকে বলে, তুমি খুঁজে বের করো এমন কি হয়েছিল যার কারণে মীরা তার পুরো পরিবারকে খুন করতে বাধ্য হয়। জটিল এবার মীরার সাথে দেখা করতে আসে। মীরা জটিলকে একজোড়া স্যান্ডেল দিয়ে বলে, এই স্যান্ডেলটা আমি সেদিন রাতেই পরেছিলাম, কিন্তু এটা দিয়ে আপনি কি করবেন? জটিল জিজ্ঞেস করে, আপনার বয়ানে আপনি বলেননি আপনি সেদিন স্টোর রুমের দিকে গিয়েছিলেন। মীরা জানায়, আমি আসলে স্মোক করি, আর এই কারণে সেদিন সবার থেকে লুকিয়ে স্টোর রুমের দিকে গিয়েছিলাম। জটিল জিজ্ঞেস করে, আরাফ ফার্ম হাউস থেকে যেতে চেয়েছিল, আরাফকে ওই দিন বন্দি করে রাখাটা
কি ঠিক হয়েছিল? মীরা বলে 3 বার আরাবকে রিহাবে পাঠানো হয়েছিল। গতবার তো সে কোমায় চলে গিয়েছিল। সেদিন থেকে গুরুমা আরাবের সাথে ধ্যান করতে শুরু করে, আর তখন থেকেই আরাফ ধীরে ধীরে বদলাতে থাকে। জটিল বলে, হ্যাঁ, এমন বদলে গেল যে পুরো পরিবারকেই নির্মমভাবে মেরে ফেললো। মীরা জানায়, যারা চলে গেছে তারা তো মুক্ত হয়ে গেছে, আর যারা এই পৃথিবীতে থেকে গেছে ব্যথাটা এখন শুধুমাত্র তাদেরই। জটিল মীরার বিয়ে রাজাতের সাথে দেখা করতে আসলে রাজাত জানায় মীরা অনেক ট্যালেন্টেড। কিভাবে মানুষের কাছে খবর বিক্রি করতে হয় সেটা মীরা খুব ভালোভাবে জানে। তার এই কাজে আমাদের এই পত্রিকা দেশের 1 নম্বর পত্রিকা হয়ে যায়। বানশাল পরিবারের সবাই মীরার উপরে অনেক খুশি ছিল, কিন্তু মীরা ম্যাডামের ছেলে অর্জুন মারা যাওয়ার পর থেকে সব বদলে যায়। জটিল বলে, এতটাই বদলে গেছে যে নিজের কোম্পানির সাথে চিট করতে শুরু করে। খুনের রাতে মাধব তার ল্যাপটপে কাজ করছিল। 1000 কোটি টাকা আইএনবি কোম্পানিকে ফান্ড করা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি আইএনবি নামের কোম্পানি পুনেতে রেজিস্টার হলেও তার কোনো অস্তিত্বই নেই। নমিনি আর শেয়ার হোল্ডার সবাই এই বানশাল পরিবারেরই ছিল। রাজাত বলে, গুরুমাতার আশীর্বাদ ছিল যে কারণে মরুভূমিতে এত সুন্দর একটা আশ্রম হয়েছে। চলে যাওয়ার সময় জটিল জিজ্ঞেস করে মীরার সন্তান কিভাবে মারা গিয়েছিল। রাজাত জানায় তাদের সন্তান সব সময় অসুস্থ থাকতো। মীরা ম্যাডামের স্বামী ডক্টর খান্না, তারা দুইজন এখন আলাদা হয়ে গেছে। ডক্টর খান্না অনেক বড় ডক্টর। সে লন্ডনেও ছেলেকে নিয়ে অনেক চিকিৎসা করিয়েছে, তবে কোনো লাভ হয়নি। মীরার ছেলের মেডিকেল হিস্টোরি দেখে পানিকার জানায় ছেলেটার নিউমোনিয়া হয়েছিল। তার কানের একটা ইনফেকশন ছিল, যেই কারণে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জটিল বলে, আমি ফাইলটা এখানেই রেখে যাচ্ছি, আপনি ভালো করে দেখে আমাকে জানাবেন। রাতে পানিকার জটিলকে মেসেজ দিয়ে দেখা করার জন্য ডাকে। জটিল দ্রুত পানিকারের সাথে দেখা করতে আসলে জিজ্ঞেস করে, আপনি বলেছিলেন মীরার ছেলে অর্জুনের কানে একটা ইনফেকশন ছিল, সেটা কত তাড়াতাড়ি পুরো শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে? পানিকার জানায় সেটা আসলে তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছিল, তবে ছেলেটার শারীরিক যে কন্ডিশন ছিল আমার মনে হয় লক্ষণ দেখা দেওয়ার 20 থেকে 25 দিনের আগে সম্ভব না। জটিল অর্জুনের স্কুল রিপোর্ট দেখিয়ে বলে ছেলেটার সাঁতারে চ্যাম্পিয়ন ছিল। যতীন পানিকারকে একটা ছবি দেখায় যেখানে অর্জুন হাসপাতালে ভর্তি আর তার মুখে নেবুলাইজার। পানিকার বলে, হয়তো এতদিনে ইনফেকশন তার ফুসফুসে ছড়িয়ে গিয়েছিল। জটিল বলে, যেই বস্তি থেকে আমি ওই ছেলেদেরকে গ্রেফতার করেছিলাম সেখানেও কিছু বাচ্চাদেরকে আমি এমন ভাবেই অক্সিজেন নিতে দেখেছি। পানিকার জটিলের ফোন হাতে নিয়ে বলে, মীরা বানশাল 28 জানুয়ারিতে এই পোস্টটা দিয়েছিল আর ছেলেটা মারা যায় 31 জানুয়ারি। সুইমিং কম্পিটিশনে ছেলেটার যে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা 24 জানুয়ারি। পানিকার বলে, 24 তারিখে ফিটনেস সার্টিফিকেট পেলে 31 তারিখে মারা গেল কিভাবে? কোনো লক্ষণ ছাড়াই এত তাড়াতাড়ি শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়া সম্ভব না। মনে হয় ওই হাসপাতালের সব রিপোর্ট ফেক। হয়তো বানশাল পরিবার আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। পানিকার জটিলকে বলে, যেহেতু ওরা সরাসরি ডিজিপি কে কল দিয়েছিল তার মানে ওদের সাথে ডিজিপির খুব ভালো সম্পর্ক, তাই তোমার তদন্ত শেষ হওয়ার আগে এই সব রিপোর্ট গুলো ডিজিপি কে দেখানো উচিত হবে না। পরের দিন সকালে জটিল আবারও সেই বস্তিতে উকিল নিশার সাথে দেখা করতে আসে। জটিল নিশাকে বলে, যেদিন বস্তিতে আপনার সাথে প্রথম দেখা হয় সেদিন আপনি কিছু অসুস্থ বাচ্চাদের ট্রিটমেন্ট করাচ্ছিলেন, ওই বাচ্চাগুলোর কি হয়েছিল? নিশা বলে, গত বছর 26 জানুয়ারি আমার বাবার একটা অপারেশন ছিল। সেদিন ইমার্জেন্সি ওয়ার্ডে অনেক চিৎকার শুনে আমি সেদিকে যাই। জিজ্ঞেস করলে সবাই বলে স্কুলে হঠাৎ করেই বাচ্চাদের বমি, মাথা ব্যথা আর কাশি শুরু হয়েছে। খোঁজ খবর নিয়ে জানতে পারি যা ঘটেছে সেটা স্কুলের ভেতরেই হয়েছে। নিশা জটিলকে নিয়ে সেই স্কুলে আসে। ক্লাসরুমের ভেতরে একটা ম্যানহোল দেখিয়ে বলে, এখান থেকে বাচ্চারা তীব্র একটা গন্ধ পাচ্ছিল। যেহেতু সেদিন স্কুলে একটা ফাংশন ছিল তাই বাচ্চারা বাধ্য হয়ে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। ম্যানহোলের গ্যাস বাচ্চাদের ফুসফুস পর্যন্ত আঘাত করে। সামনের ওই মাঠের স্টেজে এক রাজনৈতিক নেতা ভাষণ দিচ্ছিল আর এইদিকে বাচ্চারা নিঃশ্বাস নিতে পারছিল না। সেদিন 9টা বাচ্চা মারা গিয়েছিল আর যারা অসুস্থ হয়েছিল তারা আজ পর্যন্ত ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না। ওই যে সামনে দেখছেন ওখানে পলিথিন গলিয়ে রাবার বানানো হয়। ওই ফ্যাক্টরি থেকে যত সব বজ্র পদার্থ সব এখানে এসে জমা হয়, কিন্তু ওই ঘটনার পর থেকে ফ্যাক্টরির সবাই গায়েব হয়ে গেছে। কার নামে ছিল আর কোথা থেকে ওই ফ্যাক্টরি চালানো হতো কেউ জানে না। জটিল বলে, এটা তো 26 জানুয়ারির ঘটনা। আমি যেই কেস নিয়ে তদন্ত করছি সেখানে মীরা বানশালের ছেলেও এই তারিখের আশেপাশেই মারা গেছে। নিশা জানায় সেদিন মীরা নিজেও তার ছেলেকে নিয়ে এখানে ছিল, কিন্তু তারপরও মীরা পত্রিকার খবরে পুরো গল্পটাই বদলে দেয়। জটিল সেই ফ্যাক্টরির ভেতরে গিয়ে চারিদিকে খুঁজতে শুরু করে। একটা চিমনির ভেতরে বেশ কিছু পেপারস খুঁজে পায় যেগুলো পুরানোর চেষ্টা করা হয়েছিল। সেখানে পাওয়ার অফ অ্যাটর্নির একটা দলিল পায়। সাথে সাথেই নান্দুকে কল করে বলে, মাধবের ল্যাপটপ থেকে আইএনবি কোম্পানির নামে যে কোম্পানি ছিল তার বিস্তারিত পাঠাও।
সব ডকুমেন্ট দেখে ডিজিপি জটিলকে বলে তোমার কাছে একটাই সুযোগ আছে। মীরাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জটিল বলে খুনের দিন গুরুমায়ের আশ্রমে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেটা আপনার বাসায় বানানো হয়েছিল। সেই প্রসাদ আপনার ড্রাইভার ফার্ম হাউসে নিয়ে এসেছিল। যেহেতু আস্থা ল্যাকটোজ টলারেন্ট, মানে দুধ খেলে তার সমস্যা হয়, আর গার্ড বাসার চারপাশ একবার রাউন্ড দিয়ে তারপর খাবে, এই জন্য এরা দুজন বাদে শুধুমাত্র আপনি প্রসাদটা খাননি। এর কারণ কি? মীরা জানায় আমার পেট ভরা ছিল তাই খাইনি। জটিল বলে আস্থার কাছে আমরা এমন কোনো প্রেসক্রিপশন পাইনি যেখানে ক্লোনোজিপামের নাম লেখা ছিল, কিন্তু আপনার স্বামী আপনার মানসিক সমস্যার জন্য এই মেডিসিনটা নিয়ে আসে। মীরা বলে আগে এই মেডিসিনের দরকার হলেও গুরুমায়ের কাছ থেকে সেশন নেওয়ার পর আমার আর এসবের দরকার হয় না। জটিল বলে এই মেডিসিনটা পুরো পরিবারে শুধুমাত্র আপনার কাছেই ছিল, আর শুধুমাত্র আপনি সেই ব্যক্তি যে কারণ ছাড়াই সেদিন ওই প্রসাদ খাননি। আপনার জবানবন্দিতে বলেছেন রাত 9:30টায় আপনি বাসা থেকে বের হয়ে স্টোর রুমে গিয়ে স্মোক করেন। 5 মিনিট পর রুমে ফিরে গিয়ে আপনি ধ্যানে বসেন, কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় হত্যাকাণ্ডের সময় আপনি কিছুই শুনতে পাননি। খুনি আপনার রুমের সামনে আসলো, দরজা খুলতে পারিনি। পুরো বাড়িতে শুধুমাত্র আপনার রুমটাই ভেতর থেকে বন্ধ ছিল। আপনি তো আসলেই বেশ ভাগ্যবতী। আপনি এতটাই ভাগ্যবতী যে আপনি দরজা খুলে বের হয়ে আসলেও খুনি আপনাকে মারতে পারে না। আসলে আপনার চিৎকার শুনে দোতলা আসতে চাইলেও আপনি তাকেও দোতলায় আসতে বাধা দিয়েছিলেন, কিন্তু আস্থা আপনার চিৎকার শুনে দোতলায় আসতে চাইলেও আপনি তাকেও দোতলায় আসতে আটকে দিয়েছিলেন, কিন্তু আপনি ফোন নিয়ে পুলিশকে বা অ্যাম্বুলেন্সে কল করার সময় পাননি। মীরা বলে আমি প্রথমে সিকিউরিটি গার্ডকে ডাকার চেষ্টা করেছিলাম। জটিল বলে যখন খুনি আপনার দরজা খোলার চেষ্টা করে আপনি বাইরে এসে কাউকে দেখেননি, অথচ পাশের রুমে আপনার ভাইয়ের লাশ পড়েছিল। আপনার দরজার হাতলে এমনকি মেঝে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল, তবুও আপনি আপনার ভাইয়ের রুমে যাননি। মীরা বলে আমি ভাইয়ের রুমে যাওয়ার সময় তখন করিডর থেকেই শব্দ পাই, তাই আমি সেদিকে চলে যাই। জটিল বলে যেখানে আপনি আরাফকে দেখেছিলেন সে একটা চাপাতি দিয়ে তার বাবাকে খুন করছিল, তাই তো? মীরা হ্যাঁ বলতেই জটিল বলে আপনি হয়তো জানেন না, মাত্র 30 মিনিট আগে আরাফ তার বোন এবং রিহানের সাথে ভিডিও গেম খেলেছিল, আর সেই কারণে এত সহজে মিথ্যা বলে দিলেন। মালি স্টোর রুমে চাপাতিটা রাত 8টার সময় রেখে গিয়েছিল, তাহলে সেটা আরাফের কাছে গেল কিভাবে? মীরা কিছু বলার আগেই সেখানে তার স্বামী রাহুল চলে আসে। জটিল জিজ্ঞেস করে গত বছর 26 জানুয়ারি আপনি বস্তির একটা স্কুলে চিফ গেস্ট ছিলেন, সেখানে কি হয়েছিল? আপনার ছেলের রিপোর্টে লেখা আছে সে গত 15 দিন থেকে বেশ অসুস্থ, তাহলে ওই স্কুলে তাকে নিয়ে গিয়েছিলেন কেন? আপনি সেখানে দাঁড়িয়ে থেকে সব দেখছিলেন, অথচ পরের দিন পত্রিকায় আপনি কিছুই লেখেননি। সেই বাতাসে আপনার ছেলেকেও নিঃশ্বাস নিতে হয়েছিল, আর সেই বেনামি ফ্যাক্টরিটা আপনার নিজেরই, তাই না? পত্রিকার রিপোর্টের কারণে কারোর কোনো সাজা হয়নি, তাই ওই পত্রিকার উপরে আপনার ঘৃণা জন্মে গিয়েছিল, তাই সবকিছু আপনি আপনার গুরুমাতার নামে লিখে দিয়েছিলেন। আপনার এই প্রায়শ্চিত্তের খবর যখন পুরো পরিবার জানতে পারে তখন সবাই বেশ রেগে যায়। সবার প্রতি আপনার এতটাই ঘৃণা জমে গিয়েছিল যে আপনার ছেলের মৃত্যুবার্ষিকীতে আপনি আপনার পুরো পরিবারকে শেষ করে দিয়েছেন। মীরা চিৎকার করে বলে আপনি কি বলছেন? নিজেও জানেন দেশের কত পরিবার আমাদের কোম্পানির টাকায় চলে। তখনই মীরার উকিল এসে তাকে নিয়ে যেতে চায়। জটিল মীরার স্বামীকে বলে আপনি তো একজন ডক্টর, আপনি তো সবই জানতেন। ওই ফ্যাক্টরির আশেপাশে ফ্লোরিন নামে যে বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়েছিল সেটা সরাসরি ফুসফুসে আক্রমণ করে। আপনার নিজের ছেলের তো সেইভাবে ফুসফুসে অ্যাটাক হয়েছিল, আপনি তো তাকে বাঁচানোর জন্য লন্ডন নিয়ে গেছেন, কিন্তু বস্তির বাবা মায়ের কাছে এত টাকা কোথায়? আমার কাছে সেদিনের সব ছবি আছে। মীরা রেগে সব ছবি ফেলে সেখান থেকে চলে যায়। ছবিগুলো গুছিয়ে রাখার সময় জটিল সেখানে এমন কিছু দেখে যা দেখে সে থমকে যায়। এদিকে রাজেশ গুরুমাতাকে বলে সামান্য এই কয়টা প্রশ্নের জন্য মীরার এই অবস্থা? আমি আমার চ্যানেলে এমন হাজারটা প্রশ্ন মীরার সামনে রেখে দিব, তখন তার কি হবে? গুরুমাতা বলে আপনারা তো এটাই চেয়েছিলেন, মীরাকে ভয় দেখিয়ে এমন অবস্থায় ফেলবেন যেন সে সবকিছু আপনার নামে করে দেয়। আপনাদের তদন্ত করার কারণে আমার কিছুই যায় আসে না। রাজেশ বলে আমি চ্যানেলে প্রচার করব আপনি এমন শিক্ষা দিয়েছেন যে একে অপরের গলা কাটতে বাধ্য হয়েছে। একবার খবর ছড়িয়ে পড়লে আপনার আশ্রমের বদনাম কেউ ঠেকাতে পারবে না। গুরুমাতা বলে মীরা যদি এখন নিজের ভাগ ছেড়েও দেয় তাও তো ওই কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। ডিজিপি সবাইকে বলে আমার কাছে এই সবকিছুর একটাই সমাধান আছে। ডিজিপি ইশারা করলেই চৌহান বলে আরাফ ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সে তার পরিবারের কাছ থেকে মুক্তি পেতে চাইতো, তাই নিজের পরিবারকে খুন করতে সে একটা প্ল্যান বানায়। তার এই প্ল্যানে বাসার গার্ড উমেশ জড়িত ছিল। আমরা উমেশের বাসা থেকে ড্রাগস পেয়েছি, সেগুলো এখন আমাদের কাছে আছে। কাল সকাল হতে হতেই উমেশ সবকিছু
স্বীকার করে নিবে। জটিল বলে কিন্তু উমেশ ওই চাপাতি নিয়ে বাসার ভিতরে যায়নি, তাহলে আমরা তাকে কিভাবে ফাঁসাবো? চৌহান বলে আমরা রিপোর্টে লিখে দিব উমেশ আগে থেকেই একই রকম দেখতে একটা চাপাতি বানিয়ে রেখেছিল, কিন্তু সমস্যা হচ্ছে ডক্টর পানিকার। জটিল রেগে বলে কেস সলভ করতে পারছেন না বলে এখন মার্ডার উইপেনও বদলে দিবেন। ডিজিপি বলে আমরা এই কেসটার একটা সুষ্ঠু সমাধান চাই, তাই নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করো। কিন্তু কিভাবে সমাধান করব কোর্টে প্রমাণ করার মতো কোনো তথ্যই নেই। চৌহান বলে আপনি আমাকে কাল সকাল পর্যন্ত সময় দেন, আমি এই কেসটা সমাধান করে ফেলবো। রাজেশ গুরুমাতাকে বলে মীরাকে আমার প্রস্তাব মানতেই হবে, নইলে ইন্সপেক্টর জটিল তদন্ত করে যে ফ্যাক্টরির কথা বের করেছে তাতে মীরার সারা জীবন জেলে পস্তাতে হবে। গুরুমাতার বাসা থেকে বের হয়ে ডিজিপি জটিলকে বলে উমেশ সবকিছু স্বীকার করলে আমি আর এসপি চৌহান প্রেস ব্রিফিং করব, কিন্তু যদি তুমি সিদ্ধান্তে একমত না হও তাহলে তোমার সেখানে আসার কোনো দরকার নেই। থানায় ফিরে আসার সময় জটিল পানিকারকে কল দিলে পানিকার জানায় সে আগামীকাল সকালেই ফিরে যাবে। লোকাল ফরেন্সিক টিমকে কেসটা হ্যান্ড ওভার করেছে। জটিল বলে কাল সকাল হওয়ার জন্য এখনো অনেক দেরি, কেসটা সলভ করার জন্য আমার আরেকটা সাহায্যের দরকার। আমি আপনাকে একটা নাম বলছি যেটা আপনার ফরেন্সিক টেস্টের সময় কখনো উঠে এসেছে কিনা আমাকে জানাবেন। পানিকারের কাছে সেই নামটা পাঠিয়ে জটিল দ্রুত হাসপাতালে আসে। ফার্ম হাউসের গার্ড প্রকাশের তখন জ্ঞান ফিরে এসেছে। নান্দু ফোনের ক্যামেরা অন করে জিজ্ঞেস করে সেদিন রাতে আসলে কি হয়েছিল। প্রকাশ সব বলতে শুরু করে সেদিন রাতে আমি প্রতিদিনের মতোই বাসার চারপাশ রাউন্ড দিচ্ছিলাম। যখন আমি বাসার পেছনের দিকে যাই তখন খেয়াল করি কিচেনের দরজা খোলা। প্রকাশ বাসার ভিতরে ঢুকলে আস্থা ঘরের বাইরে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রকাশ জানায় বাসার পেছনের দরজাটা খোলা ছিল। ঠিক তখনই আমি দোতলা থেকে শব্দ শুনতে পাই। তাড়াতাড়ি দৌড়ে উপরে গিয়ে দেখি আরাফ মীরাকে মারার জন্য তেড়ে আসছে। মীরা ম্যাডাম সরে গেলে আরাফের চাপাতির কোপ আমার শরীরে লাগে। এরপর আরাফ প্রকাশকে একটার পর একটা কোপ মারতেই থাকে। প্রকাশ বলে আমি তাকে মারতে চাইনি, কিন্তু ধস্তাধস্তির সময় আমি তাকে ধাক্কা দিলে সে কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। জটিল বলে বুঝতে পেরেছি আপনি তাকে ইচ্ছা করে মারেননি, কিন্তু সে আপনার আর মীরার মধ্যে চলে এসেছিল। উমেশ ড্রাগস নিয়ে আসলেও আরাফকে আপনি ড্রাগস সাপ্লাই করতেন। আপনি আরাফের ফোন নিয়ে ওই বস্তির ছেলেগুলোকে কল করে সমস্ত প্ল্যান বলেছিলেন, যেন সবার মনে হয় আগের দিন সেই ছেলেগুলো যেভাবে ফার্ম হাউসে ঢুকেছিল ঠিক সেভাবেই সেদিন রাতেও এসেছিল। সন্ধ্যার সময় মালি চলে যাওয়ার পর আপনি স্টোর রুমে গিয়ে চাপাতি নিয়ে আসেন। পেছনের দরজাটা ভুল করে খোলা ছিল না, বরং সেটা আপনি আরাফকে খোলা রাখতে বলেছিলেন। সেই রাতে আপনি বাসার ভিতরে ঢোকার আগে আরাফ তার বোনের সাথে ভিডিও গেমস খেলছিল আর আপনার জন্য অপেক্ষা করছিল। আপনি এসেছেন বুঝতে পেরে আরাফ তখন তার বোনের ঘর থেকে বের হয়ে দোতলায় যাচ্ছিল। তখন আপনি তাকে ট্রেকে ড্রাগস দিয়েছিলেন। তখনই আরাফ ড্রাগস নিয়ে দোতলায় চলে যায়। তখন আপনি আপনার হত্যাযজ্ঞ শুরু করে দেন। আপনি একে একে বানসাল পরিবারের সবাইকে মেরে নিজের প্রতিশোধ নিয়েছেন। সবার চেহারা কাপড় দিয়ে এমন ভাবে ঢেকেছেন যেন রক্তের ফোঁটা আপনার শরীরে না পড়ে। মীরার রুমের দরজা খুলতে না পারায় আপনি তার ভাইয়ের রুমে গিয়ে গলা কেটে মেরে ফেলেন। কিন্তু আপনি যখন সীমা বানসাল আর বিবেকের রুমে গেলেন তখনই বিপত্তি বাঁধল। সীমা যেহেতু জেগেছিল তাই তাকে মারতে গিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই শব্দে ওয়াশরুম থেকে বিবেক বের হয়ে আসে, কিন্তু আপনি তাকেও মেরে ফেলেন। তখনই চিৎকার চেঁচামেচি শুনে আরাফ রুমে এসে দেখে আপনি তার বাবা মাকে মেরে ফেলেছেন। আরাফের সাথে আপনার হাতাহাতি শুরু হয়ে গেলে আপনি সেখান থেকে পালিয়ে যান। ততক্ষণে মীরা তার রুম থেকে বেরিয়ে এসেছে আর নিচতলা থেকে আস্থাও বের হয়েছে। আস্থাকে দেখে আপনি আবারও দোতলার দিকে দৌড় দেন। আপনি মীরার পিছনে গিয়ে দাঁড়ালে আরাফ আপনাকে দেখে দৌড়ে মারতে আসে। মীরা ভাবে আরাফ হয়তো তাকে মারতে এসেছিল, তাই সে কিছুই বুঝতে পারে না। এরই মাঝে ধাক্কা খেয়ে আরাফ দোতলা থেকে নিচে পড়ে যায়। সেই সাথে সব সাক্ষী প্রমাণও শেষ হয়ে যায়। নান্দু জিজ্ঞেস করে কিন্তু আপনি এসব কেন করলেন? জটিল জবাব দেয় 26 জানুয়ারি ফ্যাক্টরি গ্যাস লিকের কারণে সেদিন আপনার মেয়েও মারা গিয়েছিল, তাই না? প্রকাশ বলে আমার মেয়েটা সেদিন অনেক দূরে ছিল, পতাকা না নিয়ে প্যারেডে যাবেই না, তাই সবার সাথে তখন ক্লাসরুমে ছিল। আমি ছিলাম স্যারের ড্রাইভার। জানি না সেদিন কোন গ্যাস লিক হয়েছিল যার কারণে সমস্ত বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। মীরা ম্যাডাম সেদিন রাতেই অর্জুনকে লন্ডন নিয়ে যায় আর আমার মেয়েটাকে এখানেই মরার জন্য ফেলে রেখে যায়। ফ্যাক্টরি থেকে কোনো গ্যাস লিক হয়নি এমন খবর মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করি যে আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু ওরা টাকা পয়সা আর পুলিশের ভয় দেখিয়ে বিষয়টা ধামাচাপা দিয়ে দেয়। মাহেন্দ্রার স্যার কখনো আমার চোখের দিকে তাকাতে পারতো না। এরপর আমাকে ফার্ম হাউসে সিকিউরিটি গার্ড হিসেবে পাঠিয়ে দেয়। ওরা ভেবেছিল আমি আমার মেয়েকে ভুলে যাব, কিন্তু যেদিন আমার মেয়ে মারা গিয়েছিল সেদিনই আমি ভেবে নিয়েছিলাম ওই পরিবারকে আমি শেষ করে দিব। ওরা কখনোই স্বীকার করেনি ওদের কারণে আমাদের বাচ্চারা মারা গেছে। উল্টো পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল
ছিল আমরাই নাকি অভাবের কারণে আমাদের বাচ্চাকে মেরে ফেলেছি। থাকার জন্য জায়গা নেই, খাবার জন্য ভালো পানি পাই না, নিঃশ্বাস নেওয়ার জন্য যে বাতাসটা ব্যবহার করি ওই কোটিপতিরা সেটাতেও বিষ মিশিয়ে দিয়েছে। আমরা কি এদেশের নাগরিক না? এদেশে কি আমাদের কোনো অধিকার নেই? প্রকাশের এই কনফেশন পুরো দেশে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ করার কারণে জটিলকে পরের দিনই সাসপেন্ড করা হয়। ডিজিপি ডক্টর পানিকারকে জিজ্ঞেস করে প্রকাশের কনফেশন লিক হলো কিভাবে। পানিকার জানায়, আমি কনফেশনের ফরেন্সিক টেস্ট করার জন্য একটা কপি ল্যাপটপে রেখেছিলাম, কিন্তু ফার্ম হাউস থেকে আমার ল্যাপটপটা চুরি হয়ে যায়, হয়তো সেই ল্যাপটপ থেকে লিক হয়ে গেছে। এদিকে রাজাত মীরাকে বলে গুরুমাতার সাথে রাজেশের হয়তো ডিল হয়েছে, গুরুমাতা এবার আপনাকে কোরিয়ার আশ্রমে পাঠিয়ে দিবে। সেদিন মাধব আইএনবি ফাউন্ডেশনে এতগুলো টাকার লেনদেন দেখে বেশ ঘাবড়ে যায়। ভাইকে এভাবে ঘাবড়াতে দেখে আমার তীব্র অপরাধ বোধ হয়, তাই গুরুমাতার আইএনবি ফাউন্ডেশনের সকল সম্পত্তির ট্রানজেকশন আমি বন্ধ করে দিই, আমি কোথাও যাব না। রাজেশ আমাকে যে ফ্যাক্টরি নিয়ে ভয় দেখাচ্ছে ওই ফ্যাক্টরি আসলে আমার নামে নেই, কয়েক বছর আগে বাবা সেই ফ্যাক্টরি গুরুমাতার নামে করে দিয়েছে, তার মানে এখন ফাঁসলে এই গুরুমাতাই ফেসে যাবে। এদিকে সাসপেন্ড হওয়ার পর জটিল তার বাড়িতে পোড়া খাবার খাইয়ে মাকে জ্বালাচ্ছে। মা চুপি চুপি পানিকারকে বলে ছেলে আমার জন্য এক কাপ চাও বানায়নি, কিন্তু রাধাকে তো রান্না করে খাওয়াচ্ছে। কিচেনে রাধাকে জটিল বলে একবার পরীক্ষাটা দিয়ে পড়ালেখা শেষ করো, তারপর আমি তোমাকে বিয়ে করব, যেন তোমার এই পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, আর এরপর আমরা আরামে সংসার করব। এভাবেই মা ছেলের খুনসুটি তার অগাধ ভালোবাসায় জটিলের দিন কেটে যায়। দেখা যাক এরপর কোন নতুন জটিল কেস জটিলের জীবনে নতুন আর কোন ঝড় নিয়ে আসে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।